নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লেবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে একটা খুবই বেদনা বিধুর একটা দিন, মানে খুবই শোকাবহ একটি দিন। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে, মানে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে এই দেশের যে বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ তাদেরকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল পাকিস্তানের যে হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী তাদেরকে নির্মমভাবে, ভয়াবহ নির্মমভাবে, এটা শুধু নির্মম বললে পরে এটা আসলে কম বলা হয়ে যাবে, ভয়াবহ নির্মমতার সঙ্গে তাদেরকে হত্যা করেছে, যার মূল উদ্দেশ্য ছিল আসলে এই দেশকে মেধাশূন্য করা। তো আমরা এই এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি এখন 2025-এর এই ডিসেম্বরে, এমন একটা সময়ে আমরা এই বুদ্ধিজীবী দিবস পালন করছি এবং বিজয় দিবসও চলে এসেছে, যে যেই সময়ে এই স্বাধীনতা বিরোধী এই আল বদর আল শামস যারা এই দেশের বিরোধিতা করেছিল তারা এখন রাজনীতিতে সক্রিয়, কিন্তু যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এইসব প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং একই সঙ্গে আপনারা জানেন যে সারা দেশে মুক্তিযোদ্ধাদের উপর যে হামলা, মামলা, হেনস্থা, অপমান, অপদস্থ, গলায় জুতার মালা, মানে এমন কোনো হেন অপকর্ম নেই তাদের বিরুদ্ধে করা হচ্ছে না। আমরা আজকে কথা বলবো একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং ৭১ ব্রিগেডের সভাপতি উনি রাজ্জাকুল হায়দার চৌধুরী। আপনাকে স্বাগতম। আপনি যে সময় দিয়েছেন আমি আসলে কৃতজ্ঞ। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। রাজ্জাক ভাই, আপনাকে ভাই বলেই বলছি। এই যে অবস্থা, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, তো এই যে এখন 2025-এ আপনাকে এসে দেখতে হচ্ছে যে এই দেশে, মানে যাদের জন্য, যে দেশের জন্য আপনারা যুদ্ধ করেছিলেন, একটা দেশ দিয়েছেন, সেই দেশে জীবিত অবস্থায় আপনাদেরকে দেখে যেতে হচ্ছে যে এই দেশের আপনারা অবহেলিত এবং যারা এই দেশের বিরোধিতা করেছিল তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, তারা বীর দর্পে রাজনীতি করছে, তারা বীর দর্পে ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন দেখছে, গিয়েছেও, আগেও গিয়েছে। তো সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়াটা দিয়েই আমরা শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ আপনার সাথে আমাকে যুক্ত করার জন্য। আসলে 14ই ডিসেম্বরটা শুধু আমার না, সারা জাতির জন্য একটা আপনার দুর্ভাগ্যের সময়। কারণ হচ্ছে যে এই দিনে আমাদের যারা মেধাবী সন্তান যারা ছিলেন, যারা শিল্পী, সাহিত্যিক, কবি, দার্শনিক, সাংবাদিক, তারপরে শিক্ষক, ডাক্তার, মানে এইভাবে প্রত্যেকটা পেশার যারা সর্বোচ্চ মানে শিখরে ছিলেন, তো সবাইকে আপনার আল বদর বাহিনী, এই যে বর্তমান যে জামাত ইসলাম, এদের একটা শাখা ছিল ইসলামী ছাত্র, এখন যেটা ইসলামী ছাত্র শিবির, ওই সময় ছিল ইসলামী ছাত্র সংঘ। ওটার নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী, যার ফাঁসি হয়েছে, এবং তাদের আরেকজন ছিল সেক্রেটারি ছিল মুজাহিদ, তারপরে আরো ছিল চৌধুরী মঈনুদ্দিন আশরাফ। চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফ এখন লন্ডনে পলাতক। তারা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ফাঁসি হয়েছিল। আপনি ঠিকই বলেছেন, আজকে শুধু আমার জন্য না, এটা জাতির জন্য, আমি মনে করব আমাদের সবার জন্য একটা লজ্জার বিষয়। আমাদের একটা ভয়াবহ একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি। আজকে যারা সরাসরি বাংলাদেশের বিরোধিতা করছে তারাই আজকে মানে আমাদেরকে দেশের কাণ্ডারি, তারাই আজকে সিদ্ধান্ত নিচ্ছে কে মুক্তিযুদ্ধ, কে মুক্তিযুদ্ধের পক্ষে না, বিপক্ষে না, এইসব কথাগুলো তারাই দেশ চালাবার চেষ্টা করছে। আজকে যেটা বলছেন, আজকে মুক্তিযুদ্ধের মূল শক্তি যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর দল, তারা আজকে নিষিদ্ধ। তো সুতরাং আপনারা চিন্তা করেন, মানে আপনার আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 75 সালে বঙ্গবন্ধু জাতির জনককে হত্যা করা হয়। হত্যা করার পরে কিন্তু আমাদের পটটা পরিবর্তন হয়, আমাদের দেশের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা শেষ হয়ে যায়। আমাদের সংবিধানে 72-এর সংবিধানের 38-এর ধারায় একটা কথা ছিল যে আপনার একটা নাগরিকের সংগঠন করার সমস্ত অধিকার আছে, কিন্তু
ধর্মভিত্তিক মানে অন্য ধর্মের উপরে আঘাত পড়ে, অন্য ধর্মকে ইয়া করা হয়, মানে এই ধরনের কোনো সংগঠন করা যাবে না। তার অর্থ হলো যে ধর্মীয় রাজনীতির উপরে সেখানে রাজনীতি একটা করা যাবে না। ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে চলবে না আরকি। করা যাবে না। হুম। এবং সেটাকে আপনার ৭৬ সালে মানে আপনার জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে সেই ৩৮ ধারাকে স্থগিত করলেন, ৩৮ ধারাকে বাতিল করে দিলেন এবং ধর্মীয় রাজনীতির একটা সুযোগ করে দিলেন। তখন এই আপনার জামাতে ইসলামী তখন হয় নাই, কিন্তু পরশ্রমে জামাতে ইসলাম, নেজাম ইসলাম, মুসলিম লীগ এরা কিন্তু সবাই রাজনীতি করার অধিকার পাইল এবং এটাকে আপনার বিশেষণ দেওয়া হয় যে উনি হলো বহুদলীয় গণতন্ত্রের নায়ক। এবং আপনারা জানেন বাংলাদেশ হওয়ার পরে ৪২ জন যুদ্ধ অপরাধীর নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। এর মধ্যে গোলাম আজমও একজন ছিলেন। গোলাম আজম তখন আপনার পাকিস্তানে ছিলেন। পাকিস্তান থেকে পরে সৌদি আরব বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি নিয়ে উনি কাজ করতেছিলেন। পূর্ব পাকিস্তানকে উনি আবার উদ্ধার করার চেষ্টা করছিলেন। সেই গোলাম আজমকে বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান এই বাংলাদেশে নিয়ে আসে। তো যাই হোক, মানে গত ৫৩ বছরে মানে ওরা স্বাধীনতা বিরোধীরা বারবার ক্ষমতায় আসছে, কিন্তু এবারে আসছে সবচেয়ে ভয়াবহ ভাবে। আপনারা ভয়াবহভাবে সেটাই বলতে চাচ্ছিলাম। ভয়াবহ ভাবে এবারে আপনারা দেখেন ৫ই অগাস্ট তাদের তথাকথিত বিপ্লব জঙ্গি উত্থান হইলো। সেই দিনই কিন্তু ৩২ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো। আগুন হ্যাঁ, ধরায় আগুন দেওয়া হলো। স্বাধীনতার যে চিহ্নগুলা মানে ৭ ২০ শ্রেষ্ঠের ২০ শ্রেষ্ঠ যারা ছিল তাদের মুরালও ভেঙে ফেলা তাদের হয়েছে। তাদের ভাস্কর্য ভেঙে ফেলা হলো। সারা দেশে বঙ্গবন্ধুর যেসব স্ট্যাচু গুলা ছিল সমস্ত স্ট্যাচু গুলা ভেঙে ফেলা হলো। আপনি দেখেন পাকিস্তানের সময়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা পুরা পাকিস্তান মানে পাকিস্তান সেনাবাহিনীর দখলে ছিল এই পুরা বাংলা আমরা ঢাকা শহর রাজধানী, কিন্তু তারা কিন্তু ৩২ নম্বরে হাত দেয় নাই। জিয়াউর রহমান ক্ষমতা নিছে, জিয়াউর রহমান ৩২ নম্বরে হাত দেয় নাই। তারপরে আপনার এরশাদ ক্ষমতা নিছে, এরশাদ কিন্তু হাত দেয় নাই। দিস ইউনুস গভর্নমেন্ট উনি ডেয়ার টু মানে ডেমোলিশ বঙ্গবন্ধুর বাড়িটাকে ভাঙার চেষ্টা। আর তার অর্থ হলো যে ওনারা মনে করছে যে এগুলা ভেঙে ফেললে, স্ট্যাচু ভেঙে ফেললে, স্বাধীনতার চিহ্ন ভেঙে ফেললে মানুষ ৭১-কে ভুলে যাবে। উনি তো বলছে না রিসেট বাটন আমি টিপে দিছি। টিপে দিব। মানে হ্যাঁ, এখন হ্যাঁ। অতীতকে একেবারে অতীতকে মানে সব মানে মুছে যাবে। এখন ওনার ২৪ হলো আপনার মানে দ্বিতীয় স্বাধীনতা। এটা মানে ৪৭ সালে একবার স্বাধীনতা হয়েছে। একটা জিনিস নিশ্চয়ই আমি একটু ইনসার্ট করি যে প্লিজ। এই ১ম যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিলেন দায়িত্ব নিয়ে, হুম, তিনি হুম। কিন্তু তার সেই ভাষণে ২৪ এর কথা বলেছিলেন, কিন্তু ৭১ এর যে ৩০ লক্ষ শহীদ তাদেরকে কিন্তু তিনি স্মরণ করেননি। আমরা প্রতিবাদ করেছিলাম সে সময় আরকি যে তিনি ৭১ কে ইগনোর করছেন আরকি। পরে অবশ্য পরের ভাষণগুলোতে তিনি সেটা একেবারে যাচ্ছেতাই ভাবে ইনক্লুড করেছেন। কিন্তু এই যে মানে ১ম এই তার মোটিভটা কিন্তু বোঝা গিয়েছিল তখনই। না, হ্যাঁ, মানে উনার এখন প্রশ্ন হলো আপনি আপনি খেয়াল করবেন জিনিসটা। যখন কি ৫ই আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন সামরিক বাহিনী হেলিকপ্টার এবং বিমান বাহিনীর বিমানে করে তাকে উনাকে যখন মানে ভারতে পাঠানো হয়, তারপরে জেনারেল ওয়াকার সাহেব তখন সেনাকুঞ্জে মানে আপনার সেনা সদনে উনি তখন মানে রাজনৈতিক কয়েকজন রাজনৈতিক নেতাকে নিয়ে আমরা শুনতেছিলাম যে উনি রাজনৈতিক মিটিং নেতাদেরকে সেখানে করবেন আরকি। মিটিং বৈঠক করেছেন। করবেন। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল এখন কারা কারা এখানে আসছেন। উনি প্রথমে কার নামটা নিয়েছিল মনে আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে জামায়াতের নাম নাম বলেছেন। জামাতে ইসলামের না মানে সভাপতি বা ওনাকে কি বলা হয় আমি ঠিক জানি না আমির, ওদের আমির বলে আরকি তাদের। আমির, হ্যাঁ, জামাতের আমির শফিকুর রহমান, তারপরে বলছেন আসিফ নজরুল, তারপরে বলছেন উনি জিএম কাদের, তারপরে মির্জা ফখরুল ইসলাম। তাহলে হ্যাঁ। এই যে এইসব বিষয়গুলো এর থেকে তো বোঝা যায় এই যে এই তথাকথিত বিপ্লবের ইয়েটা কথা মানে আপনার মূলটা কোথায়, শিকড়টা কোথায়, এখানে তো বোঝা যায় এবং সেই জিনিসটাই এখানে হচ্ছে। টোটালি আজকে ইউনূস সাহেব মানে ক্ষমতার ইয়েতে মসনদে আছেন, দেশটা চালাচ্ছে কিন্তু জামাত। আপনি জামাত। খেয়াল করবেন আগে ওই মাঝে, মাঝে আপনাদের মানে আপনারা যারা প্রবাসে আছেন অনেকে বলে যে এত অত্যাচার হচ্ছে। আপনার আমাদের দেশে যারা বুদ্ধিজীবী আছে তারা তো সবসময় সোচ্চার ছিল। তারা একটা বিবৃতিও দেয় না কেন? তারা আপনারা খেয়াল করছেন মানে ৩-৪ দিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ১৩০ জনের বেশি শিক্ষক
আপনার ক্লাসে আসতে পারে না, ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে পারে না, তারা তাদের পক্ষ থেকে বিসি সাহেবকে স্মারকলিপি দিতে গিয়েছিল। লিপি দিতে গিয়া যে কাণ্ডটা ঘটেছে আপনারা দেখছেন। এখানে এলো যে কি ওই শিবিরের ক্যাডার একজন প্রফেসরকে উনি যেভাবে অ্যাসল্ট করলো, দুইজন প্রফেসরকে যেভাবে অ্যাসল্ট করলো, এটা পৃথিবীর ইতিহাসে কি আছে? না এটা এখন আপনারা আপনারা তো হয়তো মানে ইয়া পড়ছেন, ওই যে হিটলারের কথা আমরা বলি যে হিটলারের যে আপনার গেস্টাপো বাহিনী ইয়াকে মানে আপনার যারা তার বিরোধী যারা আছে তাদেরকে আপনার গায়েব করে দিত, এবং সেটা করতো কোন সময়? লোকসত্ব শক্কর অন্তরালে রাত্রে, নাকি? যেখানে হ্যাঁ, কেউ হ্যাঁ। দেখতো, তারপর তার কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাইতো। কিন্তু হুম। ইউনুসের বাহিনী কি করে? আপনাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে আপনাকে মানুষের সামনে আপনার ঘোষণা দিয়ে পিটায় হত্যা করে। আপনি ওই যেটা বলছেন আমার মুক্তিযোদ্ধার মানে গলায় জুতা মালা, তো উনি তো জুতার মালাই দিবে আমাদেরকে, উনি তো মানে আমাকে ফুলের মালা দিতে আসে নাই, উনি জুতার মালা দিতে আসছে। উনি পাকিস্তানকে ফিরে আনতে মানে ফিরে নিয়ে আসছেন অলরেডি। উনি যেদিন থেকে ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক কয়েকদিন পর থেকে পাকিস্তানের আইএসির মানে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন আজ সকালে একজন, বিকালে একজন, দুপুরে একজন আসতেই ছিল। তারপরে পাকিস্তানের অর্থনীতিটা ধ্বংসের পথে ছিল। সেখান থেকে উনি কি করে নানান জিনিস এখানে আমদানি করতেছিল। আমাদের মানে আমাদের নাকি রিজার্ভ নাকি করে উনি বাসায় ফেলছে। ওই আমাদের রিজার্ভ টাকা দিয়ে পাকিস্তানের অর্থনীতিকে উনি মানে ইয়ে করতেছে, বুস্ট আপ করতেছে, বুঝতে বাঁচায় রাখতেছে। পারছি। হ্যাঁ, ভারত থেকে চাল নিয়ে সেই চাল বাংলাদেশের ডলার দিয়ে আমরা আমদানি করতেছি। তারপরে ওনাদের পৌঁছা ওই আপনার প্রথমেই উনি $200 মিলিয়ন কি আনলেন, 15,000 না 1500 ওই যে আপনার ইয়ার কি এই রকেট লঞ্চারের গোলা নিয়ে আসলেন, যেটা আমাদের কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, ওদের পরিত্যক্ত পড়েছিল। এটা $200 মিলিয়ন ওনাকে সাহায্য করতে হবে পাকিস্তানকে। তো দিস ইজ আবার আমাদের দুর্ভাগ্যটা আমাদের এখানেই। না সেটাই। এটা যে এত বছর পরে এসে এই স্বাধীনতার 53-54 বছর পরে এসে এই যে একটা, এবং আমার মনে হয় আপনিও নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে এই যে একদিন পরেই বিজয় দিবস। বিজয় দিবস তো একটা দেশের মানে আনন্দ উল্লাস একটা দেশ আমরা পেয়েছি। কিন্তু এই আমার আমি ৮০ সালের আগের কথা জানি না, আমার জন্ম ৮০-র দশকের শুরুতে। তখন কি হয়েছে কিন্তু আমি যতদিন ধরে মানে বুঝতে শিখেছি ততদিনে বিজয় দিবস এত ম্লান হতে পারে, এটা 24-এর বিজয় দিবস দেখে আমি অনুধাবন করেছি যে বিজয় দিবস এত ম্লান হয়ে যায় আর কি। এবং আপনার এই যে 25-এর বিজয় দিবস একদিন পরেই, মানে এই বিজয় দিবসও সেই একই পথে হাঁটছে, যে একটা ম্লান মানে এইটা দেখছেন আপনারা আর কি। আপনাদের মানে কি মনে হচ্ছে যে এই জন্য কি আসলে আপনারা হয় কি, এই দেশটা স্বাধীন করেছিলেন? এটাতে আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের আমাদের জন্য খুবই ভারাক্রান্ত একটা বিষয়, একটা খুবই দুঃখের মানে আমাদের কষ্টের বিষয়। তো যাই হোক, গত 2 বছর বিজয় দিবস কি আছে এটা আপনারাও দেখতেছেন, আমরাও কিন্তু এই যে বিজয় দিবসের আনন্দটা আমরা ভুলে গেছি। প্রত্যেক বছরই বেশ কিছুদিন থেকে একটা আমাদের সশস্ত্র বাহিনীর একটা কুচকাওয়াজ হয়, সেখানে রাষ্ট্রপতি মানে আপনার সালাম নেন। তারপরে বিজয় দিবসে আপনার মানে ইয়েতে আপনার সাভার শহীদ মানে শহীদ স্মৃতিসৌধে সেখানে স্মৃতিসৌধ। আবার নানান আমাদের সারা সারা দেশটাকে, সারা শহরটাকে আপনার আলোকিত করা হয় বিজয় দিবসের আলোক একটা। উজ্জ্বল। প্রত্যেকটা স্কুলে স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান হয়। তো এবারে ওনারা সেটাকে আমাদের ভুলে দিতে পারেন। ওই মেটিকুলাস ডিজাইন, ওনার রিসেট বাটন, উনি আমাদেরকে সব বলে দেবে। তো ওনার শুধু উনি কেন, ওনার যারা দোসর আছে, ওনার যারা জামাত মানে বা এই লেভেলের কাছে, ওনাদেরকে শুধু একটা কথা বলবো, 32 নম্বর ভেঙে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে, 7 বীর শ্রেষ্ঠের স্ট্যাচু ভেঙে, তারপরে আমাদেরকে বিজয় দিবসের উৎসব করতে না দিয়ে, তারপরে এইগুলা করে আমাদের মুক্তিযোদ্ধাকে গলায় জুতা দিয়ে আপনি যদি মনে করেন যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবেন, এটা আপনার মানে আপনার আপনার এই দুঃস্বপ্ন কোনোদিন স্বপ্নে পরিণত হবে না। কারণ আমরা এটা তো একজন, আমি একটু ইয়া করি যে একজন সেনা সদস্য, আপনি নিশ্চয়ই একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলেন আর কি, যে 32 ভাঙার সময় একজন সেনা সদস্য বলছিল যে এই 32 আপনি ভাঙবেন, কিন্তু মানুষের হৃদয়ে মনে মননে যে গেথে আছে 32 সেইটা আপনি সরাবেন কিভাবে? না দেখেন ওই ছেলেটা আমি দেখছি হয়তো মানে মানে একটু জুনিয়র অফিসার হবে। আমি শুনছি, ওই আপনার মানে বিভিন্ন ইয়েতে সাংবাদিকরা বলছে, তো এটা ভাইরাল হয়ে গেছে।
তো ও ছেলেটা তো সত্য কথাই বলছে, এটা তো মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই। এটা তো আমার আমার মন থেকে তো এটা মুছে দিতে পারবে না। এই দেশের কোন প্রজন্মের কাছ থেকে এটা মুছে দিতে পারবে না। কারণ ইতিহাস বললে আপনার এই যে পাকিস্তানের ২৪টা বছর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ সাল থেকে শুরু করছে। ৪৮ সালের ১১ই মার্চ উনি প্রথম অ্যারেস্ট হন। এরপর থেকে যে শুরু হইলো ওনার মানে সংগ্রামী জীবন। পাকিস্তানের বয়স ২৪ বছর, এর মধ্যে ১৩ বছর ৮ মাস উনি জেলেই ছিলেন। জেলে তাহলে আর ছিলেন। কবছর উনি বাইরে ছিলেন? তাহলে এই মানুষটা জীবন দিয়ে কেন কি জন্য করে গেছে? বাঙালির একটা স্বাধিকারের জন্য। কারণ বাঙালির আপনার যে ইয়েটা ছিল, আমাদের আমাদের যে আপনার এই আমাদের যে একটা বৈষম্যের শিকার হয়েছিলাম, বৈষম্যের যে শিকার। আমরা মনে করছিলাম মুসলমানদের একটা দেশ হবে, আর আমরা হয়ে যাব আপনার আমাদের একটা মানে সুন্দর সম একটা দেশ অধিকার হবে, তৈরি হবে, ভাইয়ে, ভাইয়ে থাকবে। হ্যাঁ। বাইরে বাইরে থাকবো। হুম। তো সেটা তো আমরা পরের দিনে বুঝলাম। মানে ৪৮ সালের ৩রা মার্চ যখন জিন্নাহ ঘোষণা করলেন, উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন হুম। আমরা বুঝে ফেলছি যে না, আমাদের দিন শেষ। ওরা আমাদের প্রথমে আমাদের ভাষার উপরে, আমাদের কালচারের উপরে আঘাত করবে, তারপরে তারা বাকিটা তারা শেষ করবে। তো যাই হোক, সেটা আমরা বাঙালিরা সেটা হতে দেয় নাই। ৫২ সালে রক্ত দিছে, ৫৪ সালের নির্বাচনে তাদেরকে আমাদের রায় জানাই দিয়েছিলাম। তারপরে ৬২ সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। ৬৬ সালে বঙ্গবন্ধু লাহোরে বসে ৬ দফা দিয়েছিলেন। সেই ৬ দফার পক্ষে সারা দেশের মানুষ মনোমিয়ারা রক্ত দিয়েছে। তারপরে ৬৮ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা রুজু করে, তখন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ, তখন আমার বয়স ২২-২৩ বছর, আমরা তখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সেই ১১ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করি। ৬৯-এর ২২শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আপনার বিনা শর্তে মুক্ত হন। ২৩শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান ছিলেন তখন তার পুরা নাম। তখন তাকে আমরা আমাদের ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমদ জনতার পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধি দান করে। তো সেই যে একটা মানে আপনার এইটাকে আমাদের ভুলে দিতে পারবে? তারপরে আমাদের ৩০ লক্ষ মানুষের রক্ত, ৬ লক্ষ মানুষ মানে আমাদের মানে নারীর সম্ভ্রম, এগুলো কি সম্ভ্রম। এমনি চলে যাবে? এটা কি এভাবে চলে যাবে? এখন সবচেয়ে উৎসাহের কথা বা একটা কথা, যে ওনারা বলছিল যে রিসেট বাটন করি সব শেষ করে দিবে। এখন দেশে বিদেশে যতগুলা সংবাদ মাধ্যম আছে, তারা যেখানে বর্তমানে যে জরিপ করতেছে, সেই জরিপের ফল হইল 60% অ্যাবাভ মানুষ বলে যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এই ১ সপ্তাহ আগে প্রথম আলো তো হইল যে ওদের পত্রিকা। এই প্রথম আলোর একটা জরিপ, তারা বলছে যে ৬৯.২% মানুষ আওয়ামী যেকোনো লীগকে মূল্যে যেকোনোভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নির্বাচনে দেখতে নির্বাচন চায় চায়। আরকি। তো আপনি কি তার কোথায় যাবেন ওনারা? এখন এত সকাল ওনারা বলছেন রিসেট বাটন মানে টিপে দিবেন শেষ হয়ে যাবে। তো এখন রিসেট বাটন কিন্তু আবার ফিরে আসছে। এখন না, রিভার্স বাটন। একটা চেষ্টা তারা করেছে। ১ম এ তারা করল যে ৭১ কে ছোট করে ২৪ কে সামনে আনলো। তারা ৭১ কে ছোট করে ৪৭ কে আনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়েছে। সেটা পারেনি। বাংলাদেশের মানুষ আসলে ৭১ কে যারা ধারণ করে, তারা গুটি কয়েক লোক, আমরা জানি যে কারা এটা ৭১ কে এরকম দাবিয়ে রাখতে চায়। তারা করেনি। কিন্তু দেখেন যে এই যে তাদের হঠকারিতাটা দেখেন, এই যে যারা ৭১ কে স্বীকার করতে চায় না, কিন্তু আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস কিংবা এই বিজয় দিবসে তারাই কিন্তু আগ বাড়িয়ে গিয়ে মানে শ্রদ্ধার কথা বলছে, বলছে। এই হঠকারিতাটা কেন আরকি? মানে তারা এটা এই 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 বিষয়, এই কথাগুলা আপনার যেমন লাগে, সেটা সাধারণ মানুষের মনেও লাগে। সাধারণ মানুষের মনেও লাগে। সাধারণ মানুষও দেখছে। আপনার আজকে তারা প্রায় ১৬-১৭ মাস ১৭ মাস তারা ক্ষমতায় আছে। তারা এই নানান সমালোচনা করে শেখ হাসিনার বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির নাকি পাহাড় হয়ে গেছে। সেই দুর্নীতির পাহাড়ের একটা দুর্নীতিও এখনো আবিষ্কার করতে পারে নাই। নট এ আবিষ্কার সিঙ্গেল ওয়ান। তারা বলছে যে শেখ হাসিনার নাকি মানে বিলিয়ন ডলার। তো মানে বাংলাদেশে খুঁজে কি পাইলো? মানে ২,৮৩,০০,০০০ তাদের ২ বোনের নামে পাওয়া গেছে ব্যাংকে। ২,৮৩,০০,০০০ টাকা। আমাদের এই টাকা আমাদের গ্রামে গঞ্জে বহু লোকের অ্যাকাউন্টে আছে।
বহু অ্যাকাউন্ট। লোকের আজকে কোটি টাকা যে ভ্যালু, যে যে আপনার মার্কেট ভ্যালু, এই টাকা বহু লোকের কাছে আছে। উনি 20 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তো এটা তো উনার তো আরো অনেক বেশি টাকা থাকার কথা। বুঝছেন নাকি? তো হ্যাঁ, উনাকে তো হ্যাঁ, হ্যাঁ। কিছুই পাই নাই। তারপরে দেখেন কত হাস্যকর ব্যাপার। আপনার এই শেখ রেহানার নামে 10 কাঠার একটা প্লট দেওয়া হইল পূর্বাচলে, এবং উনি সেটা মানে সরকারের যেই বরাদ্দ টাকা, সে টাকা দিয়েই সেটা উনি নিলেন। এখন উনার কন্যার বিরুদ্ধে মামলা কি? উনার কন্যা মানে উনার মানে বড় বোনকে, তার কন্যা তার খালাকে প্রভাবিত করিয়া ওই প্লটটা নিয়েছেন। মানে সোজা বাংলায় বলে ওই তদবির করেছে। ওই ওই তারা ব্রিটিশ নাগরিক, ও মানে ও 2 বছর জেল। মানে প্রতিহিংসার একটা মাত্রা কোথায় নিয়ে গেছে ডক্টর ইউনূস? সে তো মানে বুঝেন না, এই ভদ্রলোকের ইতিহাস তো আপনারা যারা আমেরিকাতে আছেন তারা জানেন। সে হলো জর্জ সরোসের মানে আপনার শিষ্য। আপনার জেফরি অ্যাপস্টেইনের নাম শুনছেন তো? হ্যাঁ, হ্যাঁ। জেফরি অ্যাপস্টেইন, এই জেফরি অ্যাপস্টেইন ছিল ক্লিনটন ফ্যামিলির একজন। সেই ক্লিনটন ফ্যামিলির খাতিরের সূত্রে এই ভদ্রলোক ইয়াতে এই জেফরি অ্যাপস্টেইনের আইল্যান্ডে যেতেন, নাইট পার্টিতে অংশগ্রহণ করতেন। এই ব্লিটজ পত্রিকায় মানে সেপ্টেম্বর 2023 একটা আর্টিকেল বাইরে ছিল, সেখানে লেখছিল, মানে যাই হোক সেটা আর আমি বললাম না। উনার উনি একটা নোবেল লরেট কিভাবে আরেকজনের অনুষ্ঠানে মানে হি সাপ্লাইজ কিডস, মানে এটা তো একটা ওরা লেখছে 2023 সালে। এটা তো উনি কোন প্রতিবাদ করছে এমন কোন আমরা কিছু পাই নাই। প্রতিবাদ করছে আমরা পাই নাই। তো এখন ওনার লেভেলটা হলো সেখানে। উনি এখন এই এই দেশটাকে উনি ওনার মাইক্রো ক্রেডিট, এবং দেখেন ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বেশিরভাগ হলো এনজিওর লোক। এনজিওর লোক। শেখ হাসিনা দেশটাকে একটা ডেভেলপিং কান্ট্রির দিকে নিয়ে যাচ্ছিলেন। একটা উন্নয়নশীল দেশের উন্নয়নশীল দেশ যখন হয়, তখন আর আমাকে ওই বিদেশি যারা ডোনার আছে এদের কাছে আমাদের হাত পাততে হয় না। আমরা আমাদের আমরা আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াইবার একটা অবস্থা আমরা চলে আসছিলাম, এবং সারা বিশ্বকে একটা মানে বঙ্গবন্ধুর ওই যে একটা আর কি পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। ওনারা কিন্তু এই আমাদের এই বঙ্গোপসাগরটাকে উনি মানে সেই ইয়ে থেকে বিদেশি আপনার আগ্রাসন থেকে সেটা উনি রক্ষা করে আসতেছিলেন। মানে হুম, এটা ব্যালেন্স, হুম। উনি কারোর সাথে যায়নি, কোনো চুক্তিতে, উনি কোনো সামরিক চুক্তিতে উনি যায়নি, এবং দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, একটা ব্লু ইকোনমি উনি তৈরি সিদ্ধান্ত করেন। নিচ্ছে। এই যে আপনার বলেন, আপনি মিস্টার ওনার নাম কিনা ইউনুস সাহেব বলেন, আই এম দি গার্ডিয়ান অফ দি ওশান, নাকি সি, গার্ডিয়ান অফ হুম, দি সি, হুম। বা হ্যাঁ, ওনার ওশান বা সি। এই সিটা উনি কোথায় পেলেন? উনি কি জানেন সেই কাহিনীটা? না এটা এই সেটাই। 118,000 স্কয়ার কিলোমিটার কে আনছে? এটা কি উনি না জানেন? কিন্তু একটা জিনিস আমাকে বলেন তো, যে আপনার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, আপনি ৭১ যুদ্ধ করেছেন, ইয়ে করেছেন, একটা বাংলাদেশের একটা পুরনো দল, রাজনৈতিক দল, কিন্তু তারা এই যে স্বাধীনতা বিরোধীরা যে খুব সক্রিয়ভাবে একটা দেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত ছিল, এবং এই আওয়ামী লীগ এত দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা কেন বুঝতে পারেনি? তারা কেন এটা প্রতিহত করতে পারেনি? তারা কেন এটা এটা আপনি আঁচ করতে পারেনি? আপনি একটা জিনিস, হ্যাঁ, এটা এটা কিছু ল্যাক ছিল, এটার মধ্যে কোনো ইয়ে নাই। তারপরেও আমরা বলি, এই ওই ডিপ স্টেট যাকে ধরছে আর কি, এটা তো আজকে শুরু হয় নাই। এটা 2006 সাল থেকে শুরু হয়েছে। ইউনূস সাহেব যেদিন থেকে নোবেল নোবেল পুরস্কার পেয়ে পেয়েছে। উনি বাংলাদেশে আসলেন 2006 সালে, তখন একটা সাংবিধানিক ক্রাইসিস চলতেছিল। তখন উনি একটা ইয়ে করছিলেন, আপনার কি বলে পলিটিক্যাল না, পার্টি করার একটা। পলিটিক্যাল হুম, করার চেষ্টা করতেন। সেটা তিনি পারেন নাই, কিন্তু উনি দমে যান নাই। ওই যে আপনার ডিপ স্টেটের যে বিষয়গুলা, কারণ হচ্ছে যে 1971 সালে ওরাও কিন্তু সপ্তম নবর পাঠাইয়াও কিন্তু আমাদের স্বাধীনতাকে ঠেকাইতে পারে নাই। ঠেকাইতে ওদের পারেনি। ওদের পরাজয়ের গ্লানিটা তো রয়ে গেছে। তো এখন হচ্ছে যে একটা সমাজে আপনার সমস্ত রকমের মানে আপনার দেশ বিরোধী লোক, দেশের পক্ষের লোক, সব মানে সরকারের ভিতরে যে খারাপ লোক ছিল না, সরকার বিরোধী ভিতরে যে ধ্বংসাত্মক লোক ছিল না, সেটা বলা যায় না। যাই হোক, এরকম ঘটনা তো তারা পৃথিবীর বহু জায়গায় করছে নাকি?
শুধু হ্যাঁ, শুধু যে হ্যাঁ। বাংলাদেশ একটা উদাহরণ সেটা না। ও মানে আপনার মিডল ইস্টের বহু জায়গায় করছে, তারপরে ইউক্রেনে করছে, এইভাবে বহু দেশে তারা করছে, মানে চিলিতে করছে। তো এখানে যে করে ফেলছে, তারপরে সর্বশেষ মানে তারপর ইয়েতে করলো, আপনার শ্রীলঙ্কায় করলো, মানে নেপালে করলো। তো এখানে করছে, নেপালে হয়তো এটা তাড়াতাড়ি ফিরে আসছে। আমরাও বেশি দিন লাগবে না ইনশাল্লাহ, আমরা উইল কাম ব্যাক। আচ্ছা, আচ্ছা। একেবারে আমরা শেষের দিকে ভাইয়া যেটা আমি বলতে চাই, একটু মুক্তিযুদ্ধের প্রসঙ্গেই ফিরে আসি আরকি। যে এখনকার প্রজন্ম আরকি, এখনকার যে এই যে জেনজি বলে, এই প্রজন্ম আ মুক্তিযুদ্ধকে অনেকেই দেখি, আমি দেখি আরকি, কথা বলি। মানে এরা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটাও জানে না। আবার মুক্তিযুদ্ধে বিরোধিতা মানে করে। মানে এটা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? যে এই যেই দেশে যার জন্ম, আমি সে আপনাকে সেই দেশের জন্মের ইতিহাসটাকে ইগনোর করতে পারে? আপনি আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা আপনার সাথে আমি সম্পূর্ণভাবে মানে পুরা জেএনজি জেনারেশনটাকে আমি দোষারোপ করব না। না, সামগ্রিক অর্থে নিশ্চয়ই না। না, হ্যাঁ, স্বাভাবিক মানে আপনি একটা জিনিস দেখবেন, এই জেএনজি জেনারেশনের যেই আপনার কোটা বিরোধী আন্দোলনটা হয়, পরে দিকে তাকে এটা সরকার বিরোধী এক দফার আন্দোলনে নিয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন, যখন তারা আন্দোলনটা মানে ১ম দিকে ছিল, শাহবাগে তাদের স্লোগানগুলো ছিল কি? স্লোগানগুলো ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই বৈষম্যের নাই। ঠাঁই নাই। হ্যাঁ, ওখানে কি গানগুলো ছিল? স্বাধীন বাংলা হ্যাঁ, বেতারের হ্যাঁ। গান, বেতার কেন্দ্রের গানগুলো ছিল। হ্যাঁ, ওই কপাট তারা গান গাইতো। নাকি? হ্যাঁ। তারপরে যখন কি তারা 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 প্রত্যেকটা জিনিস ওদের meticulous ডিজাইন, বুঝছেন নাকি? এটাকে ওই একটা জেনারেশনকে তারা মানে আপনার মিসলিড করেছে, ভুল মিসলিড করেছে, বুঝিয়েছে। ইউজ করেছে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে এটাকে মানে ইউজ করেছে। এখন কিন্তু আপনি দেখবেন যে ওদের রিপ্রেজেন্টেশন, ওদের যে আপনার মানে উপলব্ধিগুলো আসতেছে। তারা প্রকাশ্যে বলতেছে বিভিন্ন জায়গাতে। ওই কিছু তো থাকবেই। এই যে এখন মানে মনে করেন যে ওই যে ইনক্লাব মঞ্চ-টঞ্চ এ ধরনের কিছু ছেলেপেলে আছে না? এই যে ইয়েটা মানে হাদির কথাগুলো তো আপনারা শুনছেন নাকি? হ্যাঁ, এই যে হ্যাঁ। ছেলেটা মানে কি কথা বলতো নাকি? তারপরে দিয়া আপনার এরা যে আপনার এনসিপি যেসব ছেলেগুলা তারা কি কথা বলতো? কলিজা ছিঁড়ে ফেলবো, গলা ছিঁড়ে ফেলবো, গলার ছিঁড়ে ফেলবো, মানে সব বসিয়ে দিব। তো এরা কোত্থেকে? এরা সাহসটা পাচ্ছে কোত্থেকে? ইউনূস যেদিন ক্ষমতায় আসলো সেদিনই তো উনি বললেন যে, ছাত্ররা বা এই যে জেএনজি গ্রুপ এরা হইলো আমার নিয়োগকর্তা। তার অর্থ নিয়োগকর্তা। হলো যে উনি ওদেরকে ১ম দিনেই ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন। ওপেন হ্যাঁ। জেনারেল লাইসেন্স, যে তোমরা যা ইচ্ছা তাই করো। তো এখন আমি আমি এদের উপর আস্থা হারাইতে চাই না। এখন ওরা কিন্তু ভুল বলতেছে। তাদের ভুলটা বুঝে আসছে। আপনারা এদেরকে আবার চিন্তা করেন, গণজাগরণের মঞ্চ যখন কাদের মোল্লার মানে ফাঁসির আদেশ ফাঁসির দাবি। দেয়া হয়, হুম। তখন এই মানে আপনার এই এই জেনারেশন তো সেদিন শাহবাগে বিশাল একটা মানে আপনার আন্দোলন গড়ে তুলছিল। সুতরাং জন এদের উপর আমরা আস্থা হারাই না। এরা আবার দেখেন জেগে উঠবে। ওই কিছু তো থাকবেই, সমাজের মধ্যে একটা অংশ তো থাকবেই খারাপ। না, সেটাই। এটা আসলে এই দেশে যেই ধারা চলছে আরকি এখন, আরো যে আমরা কথাও বললাম যে মব কালচার ছিঁড়ে ফেলার যে একটা প্রবণতা আরকি। এই যে আপনিও বললেন আরকি। এইটা তো আসলে একটা কোন সভ্য দেশে কখনো হইতে পারে না। এবং একটা প্রবণতা এখন হ্যাঁ, দেখা যায় যে একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করার জন্য বলে আরকি। এখন একটা অন্যায় ঘটেছে, পুরনো কোনো কিছু একটা টেনে এনে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। কিন্তু অথচ সমাজে তো আমার দরকার হলো ন্যায় বিচার এবং আইনের শাসন। সেইটাতে তো আসলে পুরোপুরি এই সরকার ব্যর্থ হয়েছে। আপনাকে ব্যর্থ না। ওটা ব্যর্থ বলা যায় না। ওরা ওদের দৃষ্টিতে ওরা সাকসেসফুল। ওরা চেয়েছে এখানে একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা। তারা কিছুটা ১ম দিকে তারা কিন্তু সাকসেসফুল হয়েছিল। আমরা কিন্তু সবাই ভয়ের মধ্যে ছিলাম। ওই যে আপনারা বলেন বুদ্ধিজীবীরা আগায় আসে না কেন? ওই যে তারা এই ভয়টা তারা এখনো সৃষ্টি করে রাখতে পারছে কিছুটা কম বেশ। যেন আমরা ২-৪ জন যারা কথা বলি, আমরা কিন্তু ওই ভয়ের মধ্যে থাকি। কোন সময় আপনি যদি আমরা তো একটা আমাদের অভিজ্ঞতা কি? আগে আপনি সরকার বিরোধী মুভমেন্ট করছেন, কথা বলছেন, বিবৃতি দিলেন। আপনাকে কি করত? সরকারের আইন আছে, আইন অনুযায়ী আপনাকে জেলে নিত। আপনি আপনার আইনগতভাবে ফাইট করতেন, হয় জেল খাটতেন নতুবা জেল থেকে বের হতেন। এখন সেটা না। এখন আমরা ইউনূসের মব বাহিনী সরাসরি মানে সরাসরি তারাই বিচার করে এবং জনসমক্ষে বিচার করে। আপনাকে
মানে মানে আপনাকে একটা অপমানের চরম একটা মানে অবস্থায় আমরা নিয়ে যাই মানে এক সাধারণ মানুষকে। একজন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষককে কি করছে আপনি আপনি না, একজন সরাসরি দেখছেন। আরেকটা দৃশ্য তো নিশ্চয়ই আপনার মনে আছে যে একজন নারীকে ৩২ নম্বরে আসার হ্যাঁ, জন্য হ্যাঁ, জয় বাংলা বলার অপরাধে একজন নারীকে, তার মেয়ের বয়সী একটি মেয়ে তাকে প্রকাশ্য দিবালোকে পেটাচ্ছে। মানে এই দৃশ্য, এই বীভৎস দৃশ্য পেটাচ্ছে। দেখতে হচ্ছে আমাদের আরকি, দেখতে হয়েছে আরকি। এর চাইতে আসলে না, না, দুর্ভাগ্য আমার মনে সেখানে হয় কি যে হলো? যে হ্যাঁ, যে যে যাকে পেটালো উনাকে মানে অ্যারেস্ট করা হইল। অ্যারেস্ট করা হলো উল্টো আরকি। যাকে পেটানো হয়েছে উল্টো। তাকেই তারপরে অ্যাম দেখেন মঞ্চ ৭১ এর একটা সভা ডাকা হইলো। সেখানে অতিথিরা গেলেন আমাদের মানে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ, আমাদের প্রফেসর কার্জন সহ। হ্যাঁ, সেখানে মব বাহিনী আসে ওদেরকে ইনসাল্ট করলো। মানে প্রকাশ্য। এখানে তো কোনো গোপন সভা ছিল না। এটা রিপোর্টার্স ইউনিটিতে ১৫ দিন আগ থেকে ঘোষণা করি একটা সভা। তারপরে এই ১৭ জন লোকেরে প্রায় ৬ মাস জেল খাটাইয়া এখন জামিন হচ্ছে। মামলা তো উঠে নাই। মামলা তো ওঠেনি। এই মিথ্যে মামলার তো অসংখ্য মিথ্যে মামলা তো দেওয়াই আছে এবং অসংখ্য লোকের এবং বিরুদ্ধে আরকি। সন্ত্রাস দমন সন্ত্রাস দমন আইনে এটা মামলাটা হইছে আরকি। না, খুবই দুর্ভাগ্যজনক। আমরা একেবারে শেষের দিকে এই কি আশার আলো আপনি দেখেন আরকি? আপনি আপনি আপনাদের আপনারাই আমাদেরকে এই দেশটা উপহার দিয়েছেন আরকি। এই দেশটা কি একেবারে মানে নষ্টদের দখলে পুরোপুরি চলে যাবে? না আমরা না কোনো একদম, আশা আছে আরকি? একদম, একদম না, একদম না। বাংলাদেশ এটা আমরা এই এক্সপেরিয়েন্স গুলা বারবারই আমরা মানে করছি। আ আপনার পাকিস্তান হওয়ার পর থেকে ২৪ বছর তো বটেই। বঙ্গবন্ধু হত্যার পরে আমরা মনে করছি যে শেষ। আমাদের মুক্তিযুদ্ধটা শেষ হয়ে গেছে। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরে আবার আমরা একটা আশার আলো দেখতে পারলাম। এবং সেটা ৯৬ সালে যাইয়া এটা আমাদের মানে মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে আমি ছোট্ট একটা মানে আপনারে কাহিনী বলি। আমার এক সিনিয়র ভাই ছিল। তো উনি মানে বোধহয় ৮৬-৮৭ সালের কথা। উনার অফিসে মাঝে, মাঝে যেতাম আরকি। তো উনি খুব আমাকে মানে আমার থেকে অনেক বড় উনি। ওই সময় উনার ৮০ বছরের ব ব বেশি বয়স। আমাকে বারবার বলত, "এই রাজ্জাক বলো তো, আমি মরার আগে কি শেখের বেটা ছবিটা টেলিভিশনে দেখে দিতে পারবো কিনা?" আচ্ছা। আপনি চিন্তা করেন আমরা কোথায় ছিলাম সেই সময়? তো তারপরে আমি বলছিলাম, "না, বেশি দিন নাই আমরা আসবো।" এবং উই কেম ব্যাক আমরা তো আসছি, নাকি? হুম। ওই সময়টা আমাদের কাটছে। তো এখন ইউনূস সাহেব আমাদেরকে যে জায়গায় নিয়ে গেছে, এখন সাধারণ মানুষ আমাদের আমি আপনাকে বলি, বিশেষত যারা খেটে খাওয়া মানুষ, বঙ্গবন্ধু কন্যা ১৫-১৬ বছরে বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, এদেশের সমস্ত মানুষগুলা সেই বেনিফিট থেকে সেটার বেনিফিট পাচ্ছিল। আপনি বুঝুন না ১৩-১৪ লক্ষ ফ্যামিলি যদি তার সুন্দর একটা ঘর পায়, সেখানে ঘরের বাহিরে জায়গা পায়, মানে ফসল ফলাইবার জায়গা পায়, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে। আপনি কি মনে করেন? এত কাজ করছে, আপনি কোথাও এমন কোন জায়গা নাই যেখানে আপনার মানে আপনি যদি মানে সার্চ করেন শেখ হাসিনাকে দেখবেন না আপনি। এভরিহোয়ার। তো মানুষ উনাকে হারানোর পরে যেকোনো মানুষ যখন কি হয়, একটা একটা সরকার যখন দীর্ঘদিন এক নাগারে ক্ষমতায় থাকে, তখন এমনিই বলা হয় যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা মানে মানুষের মধ্যে একটা একটা সেন্টিমেন্ট জাগে। তৈরি হয় আরকি। হুম। সেন্টিমেন্ট তৈরি হয়। সেটাও ছিল, সেটার সাথে ওই আইআরআই, ডিপ স্টেট, এনএডি এগুলার তারপরে ইউএসএইড এর টাকা সবকিছু মিলাইয়া আমরা হইলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক আ বিষয়টা হইল যে আমাদের এই সামরিক বাহিনীটাকে ওই পাকিস্তানি ভূত এদের মাথা থেকে আমরা এখনো তাড়াইতে পারি নাই। এরা ওই সামরিক বাহিনী মানে তারা তখন কি মানে সামরিক বাহিনী মানে তারা পাকিস্তানের মতো নিজেদেরকে চিন্তা করে তারা যেভাবে বলবে সেভাবে মানে দেশ চলবে। এই জিনিসটা মাথায় ঢুকে গেছে দীর্ঘদিনের legacy ওইটা আমাদেরকে একসময় ওইটাকে যদি মাথা থেকে সরানো যায় দেশটা ঠিকমতো চলবে আরকি। এবারেও সামরিক বাহিনীর সহায়তা না হইলে এই আপনার মানে মিস্টার ইউনূসের এই আবির্ভাব হতো না। উনি আসিয়া রিসেট বাটনও টিপতে পারতেন না। যাই হোক, এখন উনার রিভার্স বাটন অলরেডি টিপা হয়ে গেছে। এটা খালি মানে রিভার্স হইয়া উনার যমুনা পর্যন্ত পৌঁছার বাকি। আচ্ছা।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা নিশ্চয়ই আবারও পলিটিক্স নিয়ে আজকে যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বেশি ছিল, আমরা পলিটিক্স নিয়েও কথা বলব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা।